ভারতের সীমান্তে যখন আমাদের সেনা জওয়ানরা দিনরাত পাহারা দিয়ে দেশকে রক্ষা করছেন, ঠিক তখনই দেশের ভেতরে এক মারাত্মক এবং অতীব বিপজ্জনক খেলার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। রাজপথে যে আন্দোলনকে সাধারণ মানুষের বা ছাত্রদের ক্ষোভ বলে চালানো হচ্ছে, তার আসল নিয়ন্ত্রণ রয়েছে দেশের বাইরের কিছু উগ্র ও ভারত বিরোধী শক্তির হাতে। সাধারণ মানুষের আবেগ এবং যুব সমাজের ক্ষোভকে দাবার চাল হিসেবে ব্যবহার করে ভারতের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়ার এক বিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক বা গোপন নেটওয়ার্ক গোপনে কাজ করে চলেছে। এমনকি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন সাধারণ শিক্ষার্থীদের আবেগের প্রতি সম্মান জানিয়ে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন, তখনও এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সেই মানবিক পদক্ষেপকে নিজেদের রাজনৈতিক জয় বলে চালানোর অপচেষ্টা করছে। ঢাকা থেকে কলম্বো, দিল্লি থেকে কোচি, সীমানা ছাড়িয়ে 4 দেশের সীমান্ত পেরিয়ে তৈরি করা হয়েছে এক গভীর চক্রান্তের জাল। আপনারা যারা ভাবছেন এটি শুধুই একটি স্বাভাবিক গণ আন্দোলন বা ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, তারা চরম অন্ধকারের মধ্যে রয়েছেন। এই আন্দোলনের পেছনে লুকিয়ে রয়েছে দেশের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তাকে ধসিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। আজ আমরা সেই চক্রান্তের প্রতিটি পর্দা একে একে উন্মোচন করব। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। সবচেয়ে বড় ব্রেকিং এবং বিস্ফোরক আপডেট দিয়ে আজকের রিপোর্ট শুরু করছি। একে তো সিজেপি আন্দোলনের জেরে দেশের রাজনীতি উত্তপ্ত, তার উপর এইমাত্র একটি বড় আপডেট সামনে এলো। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আন্দোলন ও পরিস্থিতির গুরুত্ব বিচার করে নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে মনে রাখবেন, বিরোধীরা বা আন্তর্জাতিক লবি এটিকে সরকারের হার বলে চালানোর চেষ্টা করলেও আসল সত্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই সিদ্ধান্ত মোদী সরকারের কোনো দুর্বলতা নয়, বরং দেশের ছাত্র সমাজ ও তাদের অনুভূতির প্রতি সরকারের চরম সহানুভূতি এবং উচ্চ নৈতিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। যেখানে চক্রান্তকারীরা ছাত্রদের অশান্ত করতে চাইছে, সেখানে সরকার সংবেদনশীলতা দেখিয়ে স্পষ্ট বার্তা দিল শিক্ষার্থীদের স্বার্থই এই সরকারের কাছে শেষ কথা। অন্যদিকে সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়া সার্কেল এবং সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত চাঞ্চল্যকর ইনভেস্টিগেশন রিপোর্ট তোলপাড় সৃষ্টি করেছে। বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক লেভিনার প্রকাশ করা তথ্যে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রেজোনেন্ট নিউজের সাম্প্রতিক অনুসন্ধানে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই তথ্যের সত্যতা প্রমাণের জন্য আমি রেজোনেন্ট নিউজের এই মূল রিপোর্টের লিঙ্কটি নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটি দেখার পর নিচে গিয়ে সেই রিপোর্টটা পড়ে নিতে পারেন, যাতে বুঝতে পারেন ভারতের বিরুদ্ধে কতটা গভীর চক্রান্তের ছক কষা হয়েছে। প্রতিবেদনে স্পষ্ট দাবি করা হয়েছে যে ভারতের বিভিন্ন শহরে বর্তমানে চলা ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির আন্দোলনের নেপথ্যে কোনো স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদ নেই। এর পেছনে রয়েছে বিগত 3 বছর ধরে তৈরি হওয়া এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 2026 সালের এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাংলাদেশে, শ্রীলঙ্কা এবং ভারতের দিল্লি ও কোচিতে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি চরম গোপন আন্তর্জাতিক সম্মেলন। উদ্দেশ্য একটাই, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে স্তব্ধ করা এবং আন্তর্জাতিক স্তরে ভারতকে বদনাম করে একটি রেজিম চেঞ্জ বা ক্ষমতার বদল ঘটানো। বন্ধুরা, এই চাঞ্চল্যকর রিপোর্ট এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার পর দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে কিছু অত্যন্ত গুরুত্ব এবং তীক্ষ্ণ প্রশ্ন উঠতেই পারে। প্রথমত, সরকার যেখানে শিক্ষামন্ত্রীর ইস্তফার মাধ্যমে অভূতপূর্ব সংবেদনশীলতা ও সম্মান প্রদর্শন করল, তারপরেও কেন এই আন্দোলন থামানোর নাম নিচ্ছে না? দ্বিতীয়ত, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের রূপরেখা কেন বাংলাদেশের ঢাকা কিংবা শ্রীলঙ্কার কলম্বোর মতো বিদেশি শহরের গোপন হোটেলে বসে ঠিক করা হচ্ছে? তৃতীয়ত, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কিংবা সাধারণ সিভিল ইস্যুকে কেন্দ্র করে তরুণদের ক্ষোভকে ঢাল বানিয়ে কারা নিজেদের রাজনৈতিক আখের গোছাতে চাইছে? চতুর্থত, যখনই ভারত বিশ্বে অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে উঠে আসছে, ঠিক তখনই কেন দেশের ভেতরে একটার পর একটা বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া হচ্ছে? আর শেষ প্রশ্ন, সরকার পরিস্থিতি সামলাতে ইন্টারনেট বন্ধ করে দিলেও আন্দোলনকারীদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে অফলাইন বার্তা এবং কোটি কোটি টাকার ফান্ডিং? এই সবকটি প্রশ্ন আজ আমাদের প্রত্যেককে ভাবতে বাধ্য করছে। আজ আমরা এই ভিডিওতে প্রমাণসহ উন্মোচন করব কিভাবে আন্তর্জাতিক মাস্টারমাইন্ডরা ভারতের বিরুদ্ধে এই ডেঞ্জারাস গেম প্লে সাজিয়েছে।
ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ দেশের নিরাপত্তা সম্পর্কিত এই তথ্যগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। এখন আসা যাক এই চক্রান্তের মূল অ্যানালিসিস বা বিশ্লেষণে। পুরো বিষয়টিকে সঠিকভাবে বুঝতে গেলে আমাদের প্রেক্ষাপটটা ভালোভাবে বুঝতে হবে। রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের মূল ব্লুপ্রিন্ট কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয়নি। এটি শুরু হয়েছিল 2023 সালে ভারত জোড়ো অভিযানের সময় থেকে। চক্রান্তকারীদের প্রাথমিক লক্ষ্য ছিল 2024 সালের সাধারণ নির্বাচনে বর্তমান ভারত সরকারকে পরাস্ত করা। কিন্তু 2024 সালের গোড়ায় অযোধ্যায় রাম মন্দিরের ঐতিহাসিক উদ্বোধন এবং সরকারের সুদৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে জনগণের রায়ে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। নির্বাচনে ধাক্কা খাওয়ার পর এই আন্তর্জাতিক নেটওয়ার্ক তাদের সময়সীমা বা স্ট্র্যাটেজিক উইন্ডো নতুন করে পুনর্নির্ধারণ করে। তারা দুটি টাইমলাইন স্থির করে, এক পার্লামেন্টারি উইন্ডো 2027 থেকে 2029 সাল, আর দুই সেকেন্ডারি উইন্ডো 2030 থেকে 2034 সাল। অর্থাৎ 2027 থেকে 2029 সালের মধ্যে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো রাজপথে সহিংস আন্দোলন তৈরি করে ভারত সরকারকে গদিচ্যুত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। কিন্তু সম্প্রতি যখন নিট পরীক্ষার মতো সংবেদনশীল ইস্যুতে সারা দেশের ছাত্র ও যুব সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হলো, তখন এই চক্রান্তের মাস্টারমাইন্ডরা বুঝতে পারে যে এটি তাদের জন্য একটি অভাবনীয় সুযোগ। তারা নিজেদের নির্ধারিত সময়সীমাকে এগিয়ে এনে 2026 সালেই ভারতকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করে দেয়। আর এই আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। তবে বিরোধীরা এটিকে আন্দোলনের জয় বা সরকারের পরাজয় বলে যাই দাবি করুক না কেন, আসল বিষয় হলো এটি বর্তমান সরকারের এক বিরল সংবেদনশীলতা। সাধারণ ছাত্রদের ক্ষোভের আগুন যাতে কোনো চক্রান্তকারী দল নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে, তাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করে প্রমাণ করে দিলেন যে মোদী সরকার পদ আঁকড়ে থাকার জন্য রাজনীতি করে না। তারা জনগণের আবেগকে সম্মান জানায় এবং দেশই তাদের সবার উপরে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে চক্রান্তকারীরা যা করছে তাকে বলা হয় অপরচুনিস্টিক হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে সাধারণ মানুষের আসল অসন্তোষকে বিদেশি চক্রান্তকারীরা তাদের রাজনৈতিক জ্বালানি হিসেবে ব্যবহার করে। কিন্তু সরকারের এই নৈতিক পদক্ষেপে তাদের সেই কৌশলে বড় ধাক্কা লেগেছে। এই পুরো পরিকল্পনার সবচেয়ে বিপজ্জনক অংশটি হলো 4টি বিশেষ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গোপন বৈঠক। একে একে এই 4 বৈঠকের ভেতরের সমস্ত তথ্য মনোযোগ দিয়ে শুনুন। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায়। এখানে উপস্থিত ছিল বাংলাদেশ, মিয়ানমার, নেপাল এবং ভারতের উগ্র বামপন্থী ও চরমপন্থী চক্রের প্রতিনিধিরা। এই বৈঠকের মূল এজেন্ডা ছিল দুটো: বাংলাদেশে সঞ্চিত ও গোপনে রাখা অস্ত্রের স্টক কিভাবে ভারতে থাকা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের কাছে সুরক্ষিত উপায়ে পৌঁছে দেওয়া যায়। ভারতের মেট্রো শহরগুলোতে সহিংসতা ছড়ানোর জন্য বিশেষ আরবান হিট স্কোয়াড বা গোপন অ্যাকশন টিম তৈরি করা ছিল। 2. দিল্লির সুরজিৎ ভবনে অনুষ্ঠিত এই দ্বিতীয় বৈঠকে মূলত ছাত্র ও যুব নেতৃত্বকে একত্রিত করা হয়। এসএফআই, আইসার মতো বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নির্দেশে 20 জুলাই থেকে দেশ জুড়ে কীভাবে রাজপথ স্তব্ধ করে আন্দোলন শুরু করা হবে তার মাস্টার প্ল্যান তৈরি করা হয় এখানে। 3. কেরলের কোচিতে আয়োজিত এই তৃতীয় বৈঠকে মূল ভূমিকা পালন করে এসডিপিআই, জামায়াতে ইসলামী এবং জামায়াতে উলেমা হিন্দের মতো কিছু কট্টরপন্থী সংগঠনের প্রতিনিধিরা। তারা মূলত দুটি উদ্দেশ্যে ফান্ড তৈরি করার সিদ্ধান্ত নেয়: আন্দোলন চলাকালীন মিডিয়া এবং আন্তর্জাতিক মঞ্চে পুনরায় হিন্দু টেরর বা হিন্দু সন্ত্রাসবাদের ভুয়া গল্পকে প্রতিষ্ঠিত করা, বিতর্কিত 2008 সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার খালাস পাওয়া কিছু ব্যক্তিকে মিডিয়ায় সামনে এনে সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা। 4. শ্রীলঙ্কার কলম্বোর একটি প্রাইভেট হোটেলে অনুষ্ঠিত এই চতুর্থ আন্তর্জাতিক বৈঠকে ভারতের বেশ কিছু পরিচিত বামপন্থী বুদ্ধিজীবীর পাশাপাশি উপস্থিত ছিলেন কিউবা, ফিলিপাইন, নেপাল এবং বাংলাদেশের প্রতিনিধিরা। এখানে মূলত 2022 সালে শ্রীলঙ্কায় যেভাবে অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে রাষ্ট্রপতির বাসভবন দখল করে সরকার ফেলে দেওয়া হয়েছিল, সেই শ্রীলঙ্কা প্রোটেস্ট মডেল ভারতে কিভাবে প্রয়োগ করা যাবে তা নিয়ে বিস্তারিত ছক কষা হয়। তবে শুধু বিদেশি বৈঠকেই কাজ শেষ হয়নি। ভারতের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি বিশাল ডোমেস্টিক আমব্রেলা নেটওয়ার্ক বা দেশীয় নেটওয়ার্ক তৈরি করা হয়। ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্ট বা এনএপিএমকে সামনে রেখে প্রায় 17টি মূল সংগঠন এবং 47টি সহায়ক সংস্থাকে এক ছাতার তলায় আনা হয়। এর মধ্যে এসএফআই, আইসা, এআইএসএফ,
PUCL এবং আমরা ভারতের লোকের মতো সংগঠনগুলো সরাসরি যুক্ত রয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে এই নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে মেধা পাটেকার, যোগেন্দ্র যাদব, তিস্তা শীতলবাদ, প্রশান্ত ভূষণ, হর্ষ মন্দার, বৃন্দা কারাট, MA বেবি, মনোজ ঝা, শাবানা আজমির মতো একাধিক হাই প্রোফাইল মুখ। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো চক্রান্তকারীরা জানতো যে কেবল NGO বা সাধারণ ছাত্রকর্মীদের দিয়ে বড় আকারের সহিংস আন্দোলন সম্ভব নয়, কারণ তারা পুলিশের শক্ত হাতে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারে। তাই দিল্লির একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হয়, যাদের দিল্লির বস্তি এলাকাগুলোতে যেমন শিলংপুর এবং আশেপাশের এলাকায় ডেডিকেটেড ক্যাডার রয়েছে। পরিকল্পনা করা হয় সেই বস্তি এলাকার ছেলেদের ভাড়া করে এনে আন্দোলনের অগ্রভাগে দাঁড় করানো হবে। বন্ধুরা, একটা বড় আন্দোলন দিনের পর দিন চালিয়ে যেতে প্রয়োজন হয় কোটি কোটি টাকার ফিনান্সিয়াল লজিস্টিক্স। এই প্রতিবেদনে সেই অর্থ লেনদেনের পথও উন্মোচিত করা হয়েছে। প্রথমে ইউরোপের নরওয়ে থেকে নরওয়ে ভিত্তিক কিছু অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। সেখান থেকে সেই অর্থ পাঠানো হয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে কেরলের কোচির কিছু বিশেষ চার্চ ও সন্দেহজনক NGOর হাত ঘুরে সেই ফান্ড ভারতে প্রবেশ করে এবং আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়। সরকার যাতে বাস ও মেট্রো বন্ধ করে আন্দোলনকারীদের আটকাতে না পারে, তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি বর্জন করা হয়। বদলে ওলা এবং উবেরের মতো প্রাইভেট ক্যাব অ্যাপগুলোতে কয়েকদিন আগে থেকেই হাজার হাজার গাড়ি অগ্রিম বুক করে রাখা হয়। ফলে প্রশাসন সতর্ক হওয়ার আগেই ক্যাবে করে শহরের মূল কেন্দ্রস্থলে হাজার হাজার লোক জমা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়। সরকার যদি আন্দোলনস্থলের মোবাইল টাওয়ার বা ইন্টারনেট বন্ধ করে দেয়, তাহলেও যাতে আন্দোলন থামানো না যায় তার জন্য তারা ব্রায়ার এবং বিটচ্যাটের মতো বিশেষ অফলাইন মেসেজিং অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপগুলো চালাতে কোনো ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্কের প্রয়োজন পড়ে না। এগুলো শুধু মোবাইলের ব্লুটুথ ও লোকাল ওয়াইফাই ব্যবহার করে একটি অফলাইন যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। ফলে 2 কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট বন্ধ থাকলেও আন্দোলনকারীরা পুলিশের মুভমেন্ট সম্পর্কে একে অপরকে আপডেট পাঠাতে পারে। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক স্তরে ভারত যাতে অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে, তার জন্য বিদেশি কিছু ডিপ স্টেট এবং ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করছে। লন্ডনের বিখ্যাত সোয়াস ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে ভারতীয় তরুণদের মগজধোলাই বা ব্রেন ওয়াশিং করার ঘাঁটি হিসেবে। আমেরিকায় বসে থাকা হিন্দুজ ফর হিউম্যান রাইটসের মতো সংগঠনগুলো বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে ভুয়া মিডিয়া ক্যাম্পেইন চালাচ্ছে। এমনকি এই আন্দোলন চলাকালীন বামপন্থী নেতাদের সাথে কিছু বিদেশি কূটনীতিকদের গোপন বৈঠক করতে দেখা গেছে। চীনের রাষ্ট্রদূত থেকে শুরু করে কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সানের দিল্লি পার্টি অফিসে যাতায়াত এবং উপহার আদান প্রদানের ইতিমধ্যেই গভীর প্রশ্নের সৃষ্টি করেছে। এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে 150 জনেরও বেশি তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি ভারত সরকারের কাছে খোলা চিঠি পাঠিয়েছে, যেখানে সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে ভারতের উচিত পাকিস্তানের সাথে অবিলম্বে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা এবং সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি পুনর্মূল্যায়ন করা। একটু ভেবে দেখুন, যেখানে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাসবাদ পাঠাচ্ছে, সেখানে দেশের ভেতরের এই শক্তিগুলো সরকারকে পাকিস্তানের সামনে নতজানু হতে বাধ্য করতে চাইছে। এটি কোনো সাধারণ সামাজিক আন্দোলন নয়, এটি ভারত সরকারের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাকে পঙ্গু করার এক আন্তর্জাতিক চক্রান্ত। বন্ধুরা, সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রমাণ করে দিল যে ভারত সরকার দেশের ছাত্রদের আবেগের প্রতি কতটা সংবেদনশীল। কিন্তু একই সাথে দেশবাসীকে বুঝতে হবে যে CJP আন্দোলনের আড়ালে যে বিপজ্জনক রেজিম চেঞ্জ গেম এবং ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালানো হচ্ছে তা সাধারণ কোনো ঘটনা নয়। আমাদের প্রতিটি নাগরিককে আজ সচেতন হতে হবে। রাজপথে চলা যে কোনো প্রতিবাদের পেছনের আসল উদ্দেশ্য ও ফান্ডিংয়ের উৎস সম্পর্কে জানা আমাদের জাতীয় দায়িত্ব। শিক্ষামন্ত্রীর ইস্তফাকে ঢাল বানিয়ে যেন বিদেশি চক্রান্তকারীরা তাদের মূল লক্ষ্যে সফল হতে না পারে, সেদিকে পুরো দেশকে নজর রাখতে হবে। ভারত সরকার এবং আমাদের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই এই আন্তর্জাতিক চক্রের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে এবং উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। আমি আবারও বলছি, আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল রিপোর্টের বিস্তারিত ও প্রমাণ দেখতে নিচে দেওয়া আমাদের ডেসক্রিপশন বক্সের রেজোনেন্ট নিউজ রিপোর্টের মূল লিঙ্কটি অবশ্যই চেক করুন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? শিক্ষামন্ত্রীর এই নৈতিক ইস্তফাকে আপনি কিভাবে দেখবেন? নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দেশের এই আসল সত্য সবার সামনে তুলে ধরতে সাহায্য করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের চাঞ্চল্যকর ও বিশ্লেষণাত্মক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।